নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, বলছে যে পৃথিবীতে শ্রেষ্ঠ প্রাণীদের মধ্যে এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মানব জীবন। কিন্তু এই মানব জীবনকে নিয়ন্ত্রণ করে বেশ কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলোর জন্যই কিন্তু মানব জীবন অনেক সময় কুপথে পরিচালিত হয়, কখনো সুপথে পরিচালিত হয়, কখন সেই মানুষটার জীবনে নির্দিষ্টভাবে প্রতিষ্ঠা পায়, কখনো সেই যে মানুষটা নির্দিষ্টভাবে শেষ হয়ে যায়। অর্থাৎ মানে তার আশা, পরিকল্পনা, তার স্বপ্ন সবটা বাস্তবায়িত না হয়ে দিয়ে মানসিক কষ্টের মধ্যে ভুগে এক সময় তার জীবনের সমস্ত দিশাগুলো ভুলতে বসে যায়। এগুলো নিয়ন্ত্রণ করে বেশ কিছু বিষয়। আমি সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব, আপনাদের সঙ্গে রয়েছি। সেই জন্য এগুলো আপনাদের ক্ষেত্রে দেখবেন ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে প্রত্যেকটা জিনিস। কি বলছি, মানব জীবনের কিছু বিষয় যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বিবেক। অর্থাৎ এই বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা এবং আত্মনিয়ন্ত্রণ, এগুলো আপনার জীবনকে প্রভাবিত করে, আপনার নির্দিষ্ট লক্ষ্যে পূরণ করার জন্য একটা চাবিকাঠি হিসেবে কাজ করে। কখনো কখনো এই জিনিসগুলোই আপনার জীবনকে প্রতিহত করে। কোনো মানুষ জীবনের শুরুর থেকেই হারিয়ে যায়, কোনো মানুষ কিন্তু একটা নির্দিষ্ট রেখা পর্যন্ত উঠেও সেখান থেকে হঠাৎ পিছলে পড়ে যায়। আবার কোনো মানুষ ধীরে 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 তার নির্দিষ্ট যে দিশা, সেই দিশা পরিপূর্ণতা পায়। সবগুলো কিন্তু এই জায়গায়। বলছে বিবেক, বলছে মানুষের অন্তর্নিহিত শক্তির দ্বারা যে শক্তি কাজ করছে কিসের উপর? ন্যায়, অন্যায়, ভালো মন্দ, ধর্ম অধর্ম বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দেয় যে শক্তি মানুষের মধ্যে, সেটা হচ্ছে বিবেক। যার বিবেক নেই, তার এই জিনিসগুলো তার কোনো কাজেই লাগে না, কোনোভাবে সঠিক কার্যকারী হিসাবে তার মানব জীবনে সেই জায়গাগুলো স্থান পায় না। এই বিবেক অতীব গুরুত্বপূর্ণ। তারপরে সেকেন্ড স্টেজ বলে হচ্ছে বুদ্ধি। জন্মছকের কানেকশন অনুযায়ী পঞ্চম থেকে বুদ্ধির জায়গা দেয়। জন্মছকের কানেকশন অনুযায়ী পঞ্চম থেকে আমাদের দেয় পূর্ব জন্মের জন্ম বৃত্তান্ত। সে কি পাপ করলো, কি কর্ম করলো, কি করে জন্মগ্রহণ করেছিল, কি ছিল, তার ওই পঞ্চম ভাব থেকে দেয়। আর ওই বুদ্ধি কি হয়? বলছে এই জন্মে সেই মানব জীবন গ্রহণ করে বুদ্ধি হলো বিচার শক্তির বা বোধ শক্তির দ্বারা আমরা যে জীবন আমরা পেয়ে থাকি। অর্থাৎ আপনার মধ্যে যে বিচার শক্তি রয়েছে, আপনার যে বোধ শক্তি যেগুলো কাজ করে, যেটা আপনি সমাজে একটা নির্দিষ্ট সুগঠিত মানব জীবন পান, যাবতীয় কার্যকলাপের নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা করেন আপনি, দেখবেন সর্বদাই আপনার বুদ্ধি বলে আপনি একটা খারাপ জায়গা থেকে সেটা খুব স্থিতি অবস্থায় নিয়ে আসেন। কখনো আপনার বুদ্ধির জায়গা যদি কোনো ঘাটতি তৈরি হয়, দেখবেন উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে গেলেন, সেখান থেকেও নিজেকে বেরিয়ে নিয়ে আসতে পারবেন। তাই বলছে এই বিচার শক্তি বা বোধ শক্তি যার দ্বারা আমরা যেটা পেয়ে থাকি, এই বুদ্ধির দ্বারা পেয়ে থাকি, এবং এই বুদ্ধি আমাদের সুগঠিত সমাজকে একটা নিয়ন্ত্রণের মাত্রা দেয় এবং আপনিও জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারেন। আপনার নির্দিষ্ট কর্মজ্ঞান, আপনার দক্ষতা, এগুলো বুদ্ধির দ্বারাই আপনার জীবনে প্রভাবিত হয়। সুতরাং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য বলছে যে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিজ্ঞানসম্মত ক্ষমতা এবং দক্ষতার নাম হচ্ছে বিজ্ঞান, এই বুদ্ধি খুব গুরুত্বপূর্ণ। আর বলছে বিচক্ষণতা। তিন নম্বর হচ্ছে কি? বিচক্ষণতা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। কারণ সেই জন্যই মানব জীবন পৃথিবীতে, অর্থাৎ বলা হচ্ছে প্রাণীদের মধ্যে মানব জীবন হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ। তার মধ্যে বিচক্ষণতা রয়েছে। বিচক্ষণতা হলো মানুষের দূরদর্শিতা, যার মাধ্যমে মানব জীবন আগত বা অনাগত বিশেষ জ্ঞান অর্জনকে
নিজের সর্বত্র স্বাবলম্বী করে তোলে এবং সফলতা লাভ করার সাহায্য করে। অর্থাৎ আপনার মধ্যে বিচক্ষণতা যদি না থাকে, আপনি বুঝবেন না সেই ব্যক্তিটা আপনার জীবনে কতটা ক্ষতিকারক, কতটা আবার ভালো। এই বিচক্ষণতা আপনাকে দেবে কিভাবে আপনি জীবনে স্টেপ নেবেন, আগামী জীবনটাকে কিভাবে প্রভাবিত করবেন, আগামী জীবনটাকে কিভাবে নিয়ে যাবেন। আপনার ওই নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য আপনি কি কি পন্থা অবলম্বন করলে আপনি সেই লক্ষ্যতে পূরণ বা লক্ষ্যের জায়গায় পৌঁছাতে পারবেন, সেটা আপনার দেয় বিচক্ষণতা। এই বিচক্ষণতা আপনাকে একটা আধ্যাত্মিক প্রভাব আপনার মধ্যে না থাকলে সেই বিচক্ষণতা সঠিকভাবে কার্যকারী হয় না। এবং এর সঙ্গে সঙ্গে আর কি হচ্ছে বলছে নিয়ন্ত্রণ, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা 4 নম্বর। এই 4 নম্বর বৈশিষ্ট্য থেকেই রয়েছে অনেক কিছু জীবনের, কখনো খারাপ কাজ, কখনো ভালো কাজ, কখনো জীবনের শত্রুর জায়গা, কখনো আপনার জীবনে সর্বশান্ত হয়ে যায়। এই নিয়ন্ত্রণ হচ্ছে আপনার জীবনের সর্বসর্বা। এই 4টে ধাপের মধ্যে নিয়ন্ত্রণ বলছে, নিয়ন্ত্রণ হলো মানুষের সংযম দ্বারা, সংযম যার দ্বারা মানুষ তার জীবনের সর্বত্র সংযত থাকা, সুসংবদ্ধতা, সুশৃঙ্খলতা, জীবনে তার নির্দিষ্ট বিষয়গুলো সক্ষমতা লাভ করা, অর্থাৎ তার নির্দিষ্ট লক্ষ্য এই পৌঁছানোর সাহায্য বা চাবিকাঠি হিসেবে কাজ করে। এই সুসংযত, সুসংবদ্ধতা, সুশৃঙ্খলতা, এগুলো প্রত্যেকটা কিন্তু সৌন্দর্য এবং আদর্শ জীবনযাপনের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা যে জিনিসগুলো বললাম আজকে, 4টে যে জায়গাগুলো বললাম একটা মানব জীবনের মধ্যে, এইগুলো যদি না থাকে, অর্থাৎ বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা এবং তার সঙ্গে সঙ্গে আত্মনিয়ন্ত্রণ, এগুলো যদি আপনার জীবনে না থাকে, নির্দিষ্টভাবে যদি আপনি তাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করেন, সেই জায়গাগুলো আপনি জীবনের এই যে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে, শ্রেষ্ঠ জীব হিসাবে আপনি মানব জীবন গ্রহণ করছেন, মানব জীবনের সেই জায়গাগুলো আপনি পাবেন না। কখনো আপনি হয়তো দেখবেন আপনার আচরণটা পশুর মতো হয়ে যাচ্ছে, কখনো আপনার আচরণটা অতীব ঈশ্বরতুল্য হয়ে যাচ্ছেন, কখনো আবার আপনার আচরণটা দেখা যাচ্ছে যে আপনি জীবনের একটা কীট পতঙ্গের সঙ্গে আপনাকে তুলনা করছে। কেন হয়? এই 4টের উপর ডিপেন্ড করে আপনি কোন দিকে আপনি প্রভাবিত হবেন, কোন দিকে আপনার মানুষ, আপনার সমাজ আপনাকে কোন দিকে টেনে নিয়ে যাবে। এবং সেই জন্য বলছে যে এই যে নিয়ন্ত্রণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করবেন কি করে, এর জন্য কে আপনার জীবনে বাধা দিতে পারে? বলা হচ্ছে 6টা রিপু রয়েছে, 6টা রিপু। এই 6টা রিপু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই 6টা রিপুই আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে। কি কি বলছে? বলছে 6টা রিপু হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই 6টা রিপু আপনার ক্ষেত্রে আপনার জীবনের সর্বশান্ত পর্যন্ত করে দিতে পারে। এবং এই 6টা রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মত এবং মাৎসর্য। এই 6টা রিপু। কাম বলছে এগুলো প্রত্যেকটাকে আমরা কি বলি না, ষড়রিপু বলি না, ষড়রিপু আমাদের জীবনে প্রত্যেকের মধ্যে রয়েছে। রক্ত মাংস মানুষের মধ্যে এই ষড়রিপু রয়েছে। এই ষড়রিপু যেটা আমাদের জীবনকে ঠিক যেটা বললাম নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণের জায়গাকে কখনো কখনো সমস্যা তৈরি করে। এবং এই ষড়রিপুর মধ্যে প্রথম রিপু যেটা হচ্ছে কাম, এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত এবং মাৎসর্য যে বললাম যে জায়গাগুলো, তার মধ্যে প্রথম হচ্ছে আপনার কাম। কাম কোথার থেকে দেয়, কাম কিভাবে দেয়? দেখুন, জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে কাম বা কামনা বাসনা আপনার জন্মছকের সপ্তম ভাব থেকে দেয়। আর এই সপ্তম ভাব কিভাবে প্রভাবিত করে? সপ্তম হচ্ছে আপনার লগ্নের সাপেক্ষে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কানেকশন পায়। এবং এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার সপ্তম যে কিনা আপনার জীবনের আপনার লাইফ পার্টনার,
আপনি আপনার জীবনের লাইফ পার্টনার পাওয়ার মুহূর্তে আপনার জীবনের একটা কামনা বাসনা তৈরি হয়, তাকে নিয়ে কি করতে চাইছেন, কিভাবে তাকে পরবর্তীতে তার জীবনযাপন কিভাবে পরিচালনা করবেন, এগুলো যেমন এটা ষড়রিপুর এই প্রথম ধাপ কামনা বাসনা। শুধু এটাই তা না, এর সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু যুক্ত রয়েছে। কামনা বাসনা বলছি, কামনা বাসনা এবং লিপ্সায় জড়িয়ে যাওয়া। কখনো এই কাম শব্দকে যদি আপনি বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করেন, দেখবেন যে একটা নারী পুরুষের ওপর আসক্ত হয়ে যাচ্ছে, কখনো কোনো পুরুষ নারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, কখনো কখনো এই আকৃষ্ট হয়ে যাওয়া তার জীবনের একটা বড় রকমের চরম অশান্তির জায়গাও তৈরি করে দেয়। সেই জন্য এই সকল মানুষ বা এই সকল ক্ষেত্রে দেখবেন কখনো কখনো কামনা বাসনা একটা জিনিস যেটার জন্য সমস্যাটা তৈরি হয়, যেটা হচ্ছে শুক্র গ্রহ। গ্রহগত কানেকশন থেকে যদি বলেন, তাহলে শুক্র গ্রহ যদি কারোর ক্ষেত্রে ড্যামেজ থাকে, দেখবেন সেই শুক্র আমাদের যেমন অর্থ দেয়, আর এই শুক্রকে বসিয়ে রাখা হয়েছে দ্বিতীয় নেটাল চার্টের এবং সপ্তমের সে অধিপতি, অর্থাৎ সপ্তমের অধিপতি দ্বিতীয়ের অধিপতি। আপনার মধ্যে অর্থ লিকুইড মানি আনেকে দ্বিতীয়পতি যে শুক্র, এবং আপনার কামনা বাসনা চরিতার্থ করার জন্য আপনি অসৎ পথ অবলম্বন করবেন কিনা সেটা আপনার জন্মচক্রের কানেকশন। আপনি ওই কামনা বাসনায় পরিতৃপ্তির জন্য আপনি অন্য সঙ্গ প্রভাবিত হবেন কিনা সেটা আপনার জন্মছকের কানেকশন ওই শুক্রই দেবে, যে শুক্র সপ্তম ভাবের অধিপতি। তাই যে অর্থ রোজগার করছেন সেই অর্থটাই আপনি কামনা বাসনার জন্য ব্যয় করছেন। তাই শুক্র একই দিকে আপনাকে টাকা দিচ্ছে, আবার সেই টাকা উড়ানোর জায়গাও তৈরি করে দিচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সেই জন্য আপনার ক্ষেত্রে কামনা বাসনা এই জায়গাগুলো কিভাবে প্রভাবিত হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি জীবনে একটা কীট সমতুল্য পশু সমতুল্য জায়গায় প্রভাবিত হবেন। সমাজ থেকে ধীরে ধীরে আপনি সমাজচ্যুত হয়ে যাবেন। শুধু কি ওইটাই তা না, কামনা বাসনা আরো অন্যান্য জায়গায় দেয়। মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে একটা মানুষ, সে চিন্তা করছে তার জীবনের যে কামনা বাসনা তার মধ্যে কিভাবে প্রভাবিত করছে না, সে এই রকম ওই ব্যক্তিটা এইভাবে চলেছে, তার লাইফস্টাইলটা এইটা, সে তার অ্যাচিভমেন্ট এই জায়গায় নিয়ে গেছে, আমাকে ওই জায়গাটাই নিয়ে যেতে হবে, আমার অ্যাচিভমেন্টটা এই জায়গায় প্রভাবিত করতে হবে, আমি তার জন্য কি উপায় অবলম্বন করতে পারি যেটা সৎ। এবং এটা তার মধ্যে সেই কামনা বাসনা, সে হয়তো হেঁটে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে, পাশ দিয়ে হয়তো খুব একটা দামি গাড়ি পাশ দিয়ে চলে গেল, তার মধ্যে সেটা দেখে মনে হলো যে না, এই ধরনের গাড়ি আমি জীবনে কিনবো, তার মধ্যেও এটা কামনা বাসনা। সে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, বা একটা রাস্তা যেতে যেতে সে পথের সামনে একটা দেখছে বড় খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর করে সাজানো, সে দেখে তার মনে হলো যে আমি যদি চেষ্টা করি আমার কর্মের জায়গাটাকে প্রভাবিত করি, আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি, এবং আমার কর্মদক্ষতা বলে যদি আমি আমার যে ইনকামের জায়গাটাকে, সোর্সটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমিও কিন্তু এরকম একটা বাড়ি তৈরি করতে পারি। তাহলে সেটাও তার মধ্যে কামনা বাসনা। তাহলে এক এক জনের ক্ষেত্রে সেই কামনা বাসনা এক এক দিকে প্রভাবিত হচ্ছে। কোনো মানুষকে সমাজের কীট হিসাবে, নিকৃষ্ট কীট হিসাবে ট্রিট করা হচ্ছে, কোনো মানুষকে সমাজের পশু হিসাবে ট্রিট করা হচ্ছে, কোনো মানুষ আবার সমাজের একটা বুদ্ধিজীবী বা একটা ভালো জায়গায় সুপ্রতিষ্ঠা পাচ্ছে। সমাজের বহু মানুষ তাকে পরিচয়ের জায়গায় নিয়ে আসছে। সে একটা সময় দেখবেন আমাদের এই দেশের বহু বহু মুনি ঋষিরা রয়েছেন, বহু বহু মানুষ রয়েছেন, বহু মহাপুরুষরা রয়েছেন, তাদের যে আদর্শ, সেই আদর্শ মেনে বহু মানুষ চলছেন। তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের যে চলাফেরা, সেই কামনা বাসনাও কিন্তু অন্যভাবে প্রভাবিত হচ্ছে এবং জীবনে একটা সুশৃঙ্খল জীবনযাপন করছে। এটা হচ্ছে কামনা বাসনা। এবং এই কামনা বাসনা যাদের ক্ষেত্রে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, কি করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, এটা তো অবশ্যই আপনাদেরকে বলবো।
কারণ কাম রিপুর থেকে মুক্তি পাওয়ার বহু মানুষ তার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি তাদের ধৈর্য থাকে না। তার জন্য কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান রয়েছে। কাম সর্বদাই ইন্দ্রিয় প্রবিষ্ট হয়ে মন এবং বুদ্ধিকে মোহিত করে। কারণ কামনা, কাম শক্তি যখন এই জায়গাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন তার বুদ্ধি কাজ করবে না, তার মন কাজ করবে না, এবং এর দ্বারা মানুষকে মোহিত করে। এবং মন, বুদ্ধি এবং ইন্দ্র যখন একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করে যায়, তখন সে নিঃশেষ হয়ে যায়, সে পশুতুল্য হয়ে যায়। এবং সেই জন্য তাকে সর্বদাই ঈশ্বরের সান্নিধ্য আসা চাই। তার ঈশ্বর সান্নিধ্য এসে তার বুদ্ধি, তার মান সম্মানের জায়গাকে আবার নতুন করে প্রতিষ্ঠা লাভের জন্য উদ্যোগ নিতে হবে। এইভাবে ধীরে ধীরে সে সেই জায়গাগুলোর থেকে বেরিয়ে আসতে পারবে। এটাই মেন উদ্দেশ্য। অর্থাৎ তার সৎ গুরু এবং সৎ শিক্ষা লাভে এবং সৎ চিন্তা ভাবনার মাধ্যমে সে এই জায়গার থেকে বেরিয়ে আসতে পারে। ক্রোধ অর্থাৎ বলছে ষড়রিপুর দ্বিতীয় শত্রু বা দ্বিতীয় রিপু হচ্ছে ক্রোধ। রাগ, রাগ মানুষকে চরম অশান্তির জায়গায় দিয়ে যায়। আপনার জীবনে রাগ কখন হয়? জ্যোতিষশাস্ত্র বলছে রাগ মঙ্গলের প্রভাবে প্রভাবিত হয়। আপনার জীবনে মঙ্গলের যদি অবস্থান ঠিক জায়গায় না থাকে, তাহলে আপনি দেখবেন প্রবলভাবে রেগে যাচ্ছেন, হঠাৎ রেগে যাচ্ছেন। এবং এই রাগের কারণে, জেদের কারণে আপনি একটা জীবনের একটা সুশৃঙ্খল জীবনটাকে একটা বিশৃঙ্খল জীবনের মধ্যে পরিণত করছেন। আপনি আপনার বিভিন্ন আইনে জড়িয়ে যাচ্ছেন, পুলিশি ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, কখনো আপনার সঙ্গত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, যখনো কখনো আপনার জীবনের একটা নির্দিষ্ট জায়গায় আপনি অবস্থান করছেন। সেহেতু হতে পারে আপনি ব্যবসা, হতে পারে আপনার কর্ম, সেটা সেখান থেকে হঠাৎ করে যখন দেখা যাচ্ছে আপনি ডাউনফল করলেন, কারণ রাগের কারণে আপনি এমন কিছু কথাবার্তা বলে দিচ্ছেন যাতে আপনার সঙ্গগুলো ধীরে ধীরে আপনার থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। তাহলে এইটাও কিন্তু ক্রোধ বা এই রাগ থেকে দেয়। এবং এই রাগের থেকে আপনি বেরোনোর জন্য কি করবেন? রাগের মধ্যে কিন্তু আবার দুটো ভাগ রয়েছে। অর্থাৎ এই যে ক্রোধ বললাম, ক্রোধ রিপু দুটো ভাগ আছে, একটা রাগ আর একটা হচ্ছে অনুরাগ। রাগের বিষয়টা যেমন বললাম, অনুরাগ হচ্ছে জীবনকে সুগঠিত করে। অনুরাগ এমনই একটা বিষয়, আপনি যে জীবনে রয়েছেন সেই জীবনটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে ঘুরিয়ে দিয়ে আপনার জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে পারে। সেই জন্য দেখবেন যে একটা ছোট্ট উদাহরণ, এই অনুরাগ আপনার জীবনে যখন আসবে, তখন বিপদগামী সমস্ত ইন্দ্রকে, অর্থাৎ এই ষড়রিপু যতগুলো রয়েছে, সেই ষড়রিপুর মধ্যে আপনার এই অনুরাগের জায়গা তো যখন তৈরি হবে, তখন 5টা ষড়রিপুকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, নিজের ইচ্ছায় তাকে প্রভাবিত করতে পারবেন। আর এই অনুরাগের একটা সহজ সরল উদাহরণ হচ্ছে কালিদাসের কাহিনী। কবি কালিদাস, তার কাহিনী আপনি যদি দেখেন, তিনি এক সময় মূর্খ ছিলেন। তাই বলছে মূর্খ কালিদাস এই অনুরাগে, অর্থাৎ তিনি কিন্তু মূর্খ বললে এখানে ভুল হবে, তিনি অনেক সময় তার যে জায়গাগুলো ছিল, তার বিচার বিশ্লেষণ এবং তার যে দক্ষতা, এবং সেটা সবসময় একটা বাচ্চা সুলভ, শিশু সুলভ আচরণ করতেন। সেই জন্য তিনি দেখবেন যে ছোটবেলায় অনেক ক্ষেত্রে পড়বেন যে তিনি যে ডালে বসতেন সেই ডালটাকেই কেটে দিতেন। এরকম বিভিন্ন কাহিনী রয়েছে। এবং ডালের মাথার দিকে বসে তিনি ডাল কাটছেন, কিন্তু সেই ডালটা কেটে তিনি নিজেই পড়ে গেলেন। তিনি তার জীবনের এই অনুরাগ আসার পরেই তিনি কিন্তু হয়ে গেছিলেন মহাকবি। অর্থাৎ এই মহাকবি হওয়ার পিছনে কিন্তু তার এই অনুরাগ কাজ করেছিল। সেই জন্য আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেক মানুষের মধ্যে, কারণ আপনি সর্বশ্রেষ্ঠ জীব প্রাণী কিন্তু এই পৃথিবীতে, সেই জন্য আপনার সেই অনুরাগ যদি আপনাকে কাজ করে, তাহলে আপনি কিন্তু আপনার জীবনের সুপ্রতিষ্ঠিত হতে পারেন। এবং এছাড়া এই ধরনের বহু উদাহরণ রয়েছে। কারণ একসময় তিনি অন্য কর্মের মধ্যে যুক্ত ছিলেন, এমন কিছু কর্ম ছিল যেটা
সমাজের পক্ষে খুব কঠিন বিচার বা মেনে নেওয়া। পরবর্তী টাইমে তিনি এমন আধ্যাত্মিক লাইনে চলে গেছেন, জীবনে তিনি একটা মনি ঋষি দিয়ে জায়গা পেয়ে গেছেন। তাহলে এরকম জায়গাও হয়। তাই এই ক্রোধ রিপুর থেকে আপনি বেরোতে হলে আপনাকে আধ্যাত্মিক চেতনা নিয়ে আসতে হবে। আপনাকে ওই বিশেষ যেটা অনুরাগ, তার মধ্যে নিজেকে প্রভাবিত করতে হবে, তার মধ্যে নিজেকে নিয়ে যেতে হবে। ষড়রিপুর তৃতীয় শক্তি, তৃতীয় হচ্ছে লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। জানেন আপনারা, লোভ এমনই একটা রসায়ন যেটা তৃপ্তি করার কারণে আপনি এমনকি চুরি বিদ্যার দিকেও প্রভাবিত হতে পারেন, যেটা অসৎ কর্ম লিপ্ত হয়ে যেতে পারেন। এবং এই লোভের বশীভূত হয়ে আপনি জীবনে আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। অর্থাৎ আপনার জীবনে আপনার সেই, আবার বলছি, সেই একটা পশু, চোর বা এই ধরনের কোনো কীট পতঙ্গের সঙ্গে কখনো কখনো কেউ মানুষ তুলনা করতে পারে। তাই এই লোভ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন। সৎ বুদ্ধি সম্পন্ন মানুষের সঙ্গে মেশার চেষ্টা করুন। আপনার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে, আপনি আপনার নিজের সমালোচনা করুন। নিজের সমালোচনা করে আপনার কতটা প্রাপ্তি রয়েছে সেই অনুযায়ী সেই জায়গাটাকে চলুন। দেখবেন আপনি আপনার এই লোভ থেকে আপনি মুক্ত পাবেন। না হলে আপনি যে আশায়, আপনার মধ্যে একটা নির্দিষ্ট সীমা রয়েছে, সেই সীমাকে আপনি যখন ওভারকাম করতে যাবেন, তখন কিন্তু সেই লোভের বশবর্তী হয়ে আপনি জীবনের সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন, সমাজ থেকে বিচ্যুত পর্যন্ত হয়ে যেতে পারেন। ষড়রিপুর চতুর্থ রিপু হচ্ছে মোহ। খুব গুরুত্বপূর্ণ মোহ। মোহ বলছে স্বপ্নকে সত্যি, অবাস্তবকে বাস্তব মনে করে এবং ইন্দ্রগ্রাহ্য ক্ষয়স্থায়ী কিছু কিছু বিষয়ের ওপর ভ্রাম্য ধারণা পোষণ করে তাকে মোহিত করা, সেটার নাম হচ্ছে মোহ। এই মোহিত করা, সেই কারণে দেখবেন বহু মানুষ আজকে মোহ বা রূপের মোহ করে, কখনো পুরুষকে মোহ করে, পরপুরুষের প্রতি মোহে আকৃষ্ট হন, কখনো পর নারীর প্রতি মোহে আকৃষ্ট হন, এবং এর কারণে আপনার জীবনের সর্বশান্ত হয়ে যান। এর জন্য রয়েছে আপনার অর্থ, এর জন্য রয়েছে অনেক কিছু। এবং এই মোহের বশবর্তী যখন আপনি হবেন, তখন আপনার সেন্স কাজ করবে না, আপনার জ্ঞান, আপনার জীবনের বিচক্ষণতা সব ধূলিসাৎ করে দেবেন, এবং আপনি এই মোহের বশবর্তী হয়ে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন। আপনাকে নিঃস্ব করে দেবে, আপনি ফকির হয়ে যেতে পারেন, ভিখারি পর্যন্ত জায়গায় দাঁড়িয়ে যেতে পারেন এই মোহের বশবর্তী হয়ে। এটা চরম মানব জীবনের চরম একটা বড় শত্রু। সেই জন্য এখান থেকে বেরোনোর জন্য কিন্তু আপনার রয়েছে সেটাই ওই আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক লাভবান, এবং এই তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের যত শরণাপন্ন হবেন এবং নিজের প্রতি আস্থা, ভক্তি, শ্রদ্ধা যত আপনার মধ্যে তৈরি হবে, তত আপনার ভালো হবে। মোহের কারণে আপনি একটা মানুষকে দেখবেন, যখন না বলতে পারবেন না, তখন আপনি জীবনে সর্বশান্ত হবেন। যখন জীবনে না বলতে শিখবেন, তখন অনেক কিছু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে অহংকার, অর্থাৎ ষড়রিপুর পঞ্চম রিপু হচ্ছে অহংকার। অহংকার আপনার জীবনের শেষ। আপনি জীবনে নিয়ে আসলে আপনার জীবন ধীরে 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 শেষের দিকে। অহংকার মৃত্যুর কারণ, অহংকার আপনার জীবন দশার মৃত্যুর কারণ, অহংকার আপনার জীবনের স্টেবল জায়গাটাকে শেষ করে দেওয়ার কারণ। আর এর সঙ্গে সঙ্গে এটাও কিন্তু আপনার মানুষ নিজেকে সমালোচনা করতে হবে। নিজেকে সমালোচনা করলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ষড়রিপুর ষষ্ঠ রিপু, ষষ্ঠ শত্রু হচ্ছে মাৎসর্য। এই মাৎসর্য হচ্ছে হিংসা। একটা মানুষকে দেখে আপনি হিংসা করছেন। বহু মানুষ দেখবেন কারুর ভালো কেউ দেখতে পারে না, হিংসার বশবর্তী হয়ে তার উপর শত্রুতা করে। কখনো কখনো এইরকম ভাবে বহু মানুষ জর্জরিত হয়ে গেছে। মানুষ এই হিংসার কবলে পড়ে সে সর্বশান্ত হয়ে যাচ্ছে। সেই মানুষটা নেশায় আসক্ত পর্যন্ত হয়েছে। সেই মানুষটা তার ডিপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে। সেই মানুষটার মধ্যে নার্ভের সমস্যা তৈরি হয়ে গেছে, কারণ সেই মানুষটার উপর
হিংসার বশবর্তী হয়েছে, তার উপর কোনো এমন কিছু প্রভাব বিস্তার করে ফেলেছে। সেই জন্য ওই হিংসাও কিন্তু তার জীবনের একটা কঠিন জায়গা। সেই জন্য আপনি যে কাজটা করছেন, নিজেকে সমালোচনা করুন, নিজেকে সমালোচনা করুন, দেখবেন এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন। ভালো জায়গায় আপনাকে পৌঁছাতেই হবে। আপনি যদি ভালো জায়গায় পৌঁছাতে পারেন, জীবনের একটা সর্বোচ্চ সম্মান আপনি যখন পাবেন, তখন দেখবেন যে আপনার জীবনের সেই অনুমতিটাই জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য মানব জীবন আমাদের এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জীব, মানব জীবন। সেই জন্য এই জীবনে, এই পৃথিবীতে আপনার অনেক কিছু করণীয় রয়েছে মানুষের জন্য, জীবের জন্য। বিভিন্ন ক্ষেত্রে তার অবদান আপনার রয়েছে। সেই জন্য সেই কাজগুলো করুন, যে কাজগুলো করলে আপনি আপনার মৃত্যুর পরেও আপনি জীবনে এই পৃথিবীতেই বেঁচে থাকতে পারেন। কারণ বেঁচে থাকবে আপনার কর্মটা, বেঁচে থাকবে আপনার সুনাম। সেই অনুযায়ী কর্ম করে যান, দেখবেন জীবনের একটা নির্দিষ্ট দিশায় আপনি প্রভাবিত হবেন। বহু সমাজের বহু মানুষ আপনার দ্বারা, আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। কারণ আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন। আপনার মধ্যে কি সমস্যা রয়েছে, কেন সমস্যা রয়েছে, কি কারণে সমস্যাটা রয়েছে, কোন গ্রহ আপনার জীবনে সমস্যা করছে, কোনো ক্ষেত্রে শত্রুতা করছে না তো, কোনো শত্রুর কারণে আপনি এই জায়গায় পৌঁছে যাচ্ছে না তো, তার জন্য চাই প্রতিকার প্রতিবিধান। এই প্রতিকার প্রতিবিধান, কারণ কঠিন থেকে কঠিনতম সমস্যার সেই প্রতিকার প্রতিবিধানের এখন যে সময় চলছে অতীব গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখবেন বহু মানুষ তারা প্রতিকার নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। সেই সকল মানুষগুলোর কাছ থেকে শুনুন আজকে কতটা ভালো রয়েছে তাদের জীবনযাপন, কি সমস্যা নিয়ে তারা এসেছিল, আজকে কতটা ভালো রয়েছে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের যাতে শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সি তো এতটাই ভালো
কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলো মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যা যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ের নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই পাঁচটা নাম। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু।
আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে
যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।